সাথে সাথে বড় বড় কিছু হুমকির মুখোমুখি আমরা, যার একটি আমরা কিছু বছর আগেই পার করে এসেছি, সেটি হচ্ছে করোনা মহামারী। দ্বিতীয়টি হচ্ছে গণবিধ্বংসী পারমাণবিক অস্ত্র, তৃতীয়টি জলবায়ু পরিবর্তন। কিন্তু এর সাথে যোগ হয়েছে সাইবার নিরাপত্তার ইস্যুটি। প্রযুক্তি নির্ভর এই যুগে যে কোনো সময় বড় ধরনের একটি সাইবার হামলা আর্থিক ক্ষেত্রে রাতারাতি ধস নামাতে সক্ষম। তার একটি বড় সাক্ষী আমরা হয়েছি 2016 সালে ঘটা বাংলাদেশের রিজার্ভ চুরির সময়। ইউরেকার গত পর্বে আমরা জেনেছি কিভাবে হ্যাকাররা 2016 সালের দেশের সবচেয়ে বড় এবং পৃথিবীর অন্যতম রিজার্ভ চুরিটি ঘটায়। এবারের পর্বে আমরা জানার চেষ্টা করব সাইবার হামলা আসলে কি, বাংলাদেশ এখনো কতখানি সাইবার ঝুঁকিতে আছে এবং রিজার্ভ চুরির পর ব্যাংকিং খাতে কতখানি নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। সঙ্গে আছে আমি জেবা সাজিদা মৌ। সাইবার হামলা আসলে কি? এক বা একাধিক কম্পিউটার বা নেটওয়ার্কের বিরুদ্ধে এক বা একাধিক কম্পিউটার ব্যবহার করে করা আক্রমণকে সাইবার হামলা বলে। সাইবার অপরাধীদের তথ্য প্রযুক্তির ভাষায় বলা হয় হ্যাকার। এসব হামলার মাধ্যমে হ্যাকাররা বিভিন্ন প্রতিষ্ঠান, আর্থিক সংগঠন, ব্যাংক, অফিস আদালত ইত্যাদি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের ডিজিটাল নিরাপত্তা ভেঙে তাদের সিস্টেমে প্রবেশ করে অর্থ বা তথ্য ইত্যাদি আত্মসাৎ করে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। গোটা পৃথিবীতে প্রতিনিয়তই চলছে সাইবার অ্যাটাক তথা সাইবার আক্রমণ। বিশ্বজুড়ে প্রতিদিন 4,000-এর বেশি এবং প্রতি 14 সেকেন্ডে একটি করে প্রতিষ্ঠান সাইবার আক্রমণের শিকার হচ্ছে। সাইবার আক্রমণের জন্য অন্যতম হাতিয়ার হিসেবে যেটি ব্যবহৃত হয় তথ্য প্রযুক্তির ভাষায় সেটিকে বলা হয় ম্যালওয়্যার। এরকম একটি ম্যালওয়্যারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের $81 মিলিয়ন রিজার্ভ চুরি হয়েছিল। রিজার্ভ চুরির পর ব্যাংকিং খাতে এই ধরনের হ্যাকিং বা সাইবার হামলা এড়াতে অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলো সাইবার নিরাপত্তা যেমন মাল্টিফেস অথেন্টিকেশন, ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম এবং কড়া নজরদারি বিষয়গুলোতে গুরুত্ব দিচ্ছে। আগের পর্বে আমরা জেনেছি কিভাবে সুইফট সিস্টেমের দুর্বল নিরাপত্তা ব্যবস্থা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির জন্য আংশিকভাবে দায়ী ছিল। সুইফট সেই অভিযোগ অস্বীকার করলেও তারা তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার ঘোষণাও দিয়েছে। এরই মধ্যে বাংলাদেশে যে কোনো ব্যাংক সাইবার হামলার শিকার হতে পারে বলে সতর্ক করে সব ব্যাংককে চিঠি দিয়েছে সরকারের অর্থ মন্ত্রণালয়। 2020 সালে দেশের ব্যাংকগুলোতে সাইবার হামলার আশঙ্কা করে চিঠি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সতর্কতা হিসেবে ওই সময় কয়েকটি ব্যাংক রাতে এটিএম বুথ বন্ধ করে রাখতে শুরু করে। কোনো ব্যাংক আবার অন্য ব্যাংকের গ্রাহকদের এটিএম থেকে টাকা উত্তোলন বন্ধ করে দেয়। পরে সেপ্টেম্বরের শেষ দিকে কেন্দ্রীয় ব্যাংক লেনদেনের সতর্কতা তুলে দিলে সেই পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এই সুযোগে কোনো ব্যাংক প্রথম দফা সতর্কতা পাওয়ার পরই প্রযুক্তিগত নিরাপত্তা এবং এটিএম বুথের নিরাপত্তা দুটোই বাড়ায়। টেকনিক্যাল সতর্কতার অংশ হিসেবে সুইফট নেটওয়ার্ককে পুরোপুরি আলাদা করে দেওয়া হয়। সাধারণত হ্যাকাররা ইমেইলের মাধ্যমে ম্যালওয়্যার পাঠায়, ফলে অন্য যেসব অ্যাকাউন্টে ইমেইল আসে তার থেকে সুইফট নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেয় অনেক ব্যাংক। মনে করা হচ্ছে এর ফলে অযাচিতভাবে ম্যালওয়্যার ইনস্টল হয়ে হ্যাকিং হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমবে। এত ব্যবস্থা গ্রহণের পরেও কিন্তু থেমে নেই সাইবার অপরাধ। দিন যতই যাচ্ছে সব নিরাপত্তা ব্যবস্থাই হয়ে যাচ্ছে ঢিলেঢালা। 2023 সালের জুনে বাংলাদেশ কৃষি ব্যাংকের সার্ভার প্রায় 4 দিন হ্যাকারদের নিয়ন্ত্রণে ছিল। এর আগে 2021 সালে কৃষি ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়। ওই বছরের 15 ডিসেম্বর আইএল দ্য টার্কিশ সাইবার আর্মি নামে একটি গ্রুপ ওয়েবসাইটটি হ্যাক করে। তখন ব্যাংকে সতর্ক করে একটি বার্তা দিয়েছিল হ্যাকাররা নিজেরাই। ওই বার্তায় বলা হয়, সাইট নিরাপত্তা জোরদার করুন, অন্যথায় হ্যাকাররা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে। এই বার্তাটিও ছিল একটি স্প্যাম মেসেজ। একই বছরের এপ্রিলে বাংলাদেশ ব্যাংক সহ 2 শতাধিক প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়ে হাফনিয়াম নামের হ্যাকার গ্রুপ অনেক প্রতিষ্ঠানের তথ্য হাতে নিয়েছে বলে জানায় সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম। 2023 সালের আগস্টে বিগল বয়েজ নামের এক হ্যাকিং গ্রুপ এটিএম বুথে সাইবার হামলা চালাতে পারে এমন আশঙ্কায় দেশের বেশিরভাগ ব্যাংক তাদের এটিএম ও কার্ড সেবা সাময়িকভাবে বন্ধ রাখে। হঠাৎ এমন সিদ্ধান্তে ভোগান্তিতে পড়ে গ্রাহকরা। 2020 সালের এপ্রিলে আর্থিক স্থিতিশীলতা বোর্ড সতর্ক করে জানায়, এমন সাইবার হামলা সঠিকভাবে নিয়ন্ত্রণ না করলে আর্থিক ব্যবস্থাপনা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। দেশের ব্যাংক খাতে সাইবার ঝুঁকি নিয়ে 2022 সালের মাঝামাঝি সময়ে গবেষণা পরিচালনা করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট। এই রিপোর্টে উঠে আসে উদ্বেগজনক সব তথ্য।
বলা হয় দেশের 36%-এরও বেশি সংখ্যক ব্যাংক সাইবার হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে। এক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিনিয়োগ ঘাটতি, দক্ষ কর্মী এবং ব্যাংক কর্তৃপক্ষ ও গ্রাহকদের সচেতনতার অভাবকেই দায়ী করা হয়। ওই প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের 61টি ব্যাংকের মধ্যে মাত্র 18টি ব্যাংকের সাইবার হুমকি পর্যবেক্ষণ, প্রতিরোধ, শনাক্তকরণ, তদন্ত এবং প্রতিক্রিয়া জানাতে সিকিউরিটি অপারেশন সেন্টার আছে। বাংলাদেশের ব্যাংকগুলো চীন থেকে সবচেয়ে বেশি সাইবার হামলার মুখোমুখি হয়, যা কিনা 24%। 13% হামলা নিয়ে চীনের পরেই অবস্থান উত্তর কোরিয়ার। যুক্তরাষ্ট্র ও পাকিস্তান উভয় মিলে 7% হামলা করে। বিভিন্ন আইটি ভেন্ডর মানে সফটওয়্যার এবং হার্ডওয়্যার সরবরাহ করে এবং ব্যাংকে সেট আপ করে এমন সংস্থা ও ব্যক্তিদের সাইবার অপরাধের সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। ব্যাংকগুলোতে সব ধরনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার মধ্যে 27% এই আইটি ভেন্ডরদের মাধ্যমে, 24% অজ্ঞাতনামা হ্যাকারদের মাধ্যমে এবং 16% যথাক্রমে ব্যাংকার এবং হ্যাকটিভিস্টদের মাধ্যমে সংঘটিত হয়। ব্যাংকারদের মধ্যে তথ্য প্রযুক্তি বিষয়ক নিরাপত্তার সচেতনতাও অনেক কম। গবেষণায় দেখা গেছে 22% ব্যাংকিং কর্মীর তথ্য প্রযুক্তি নিয়ে ধারণা বেশ কম এবং 28% কর্মী একেবারেই অজ্ঞ। মাত্র 4% ব্যাংকার পাওয়া গেছে যারা তথ্য প্রযুক্তির বিষয়ে খুবই সচেতন। 2016 সালের বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি শুধুমাত্র একটি ঐতিহাসিক ঘটনাই নয়, এটি আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করার জন্য একটি ওয়েক আপ কল। এই ঘটনাটি প্রমাণ করে যে আমাদের অর্থনীতি, ব্যাংকিং সিস্টেম, এমনকি গোটা দেশের রিজার্ভ কত খাঁটি প্রযুক্তি নির্ভর হয়ে গেছে এবং একটি দুর্বলতা বা যান্ত্রিক গোলযোগে কিন্তু আমাদের পুরো দেশের অর্থনৈতিক ধসের কারণ হতে পারে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, সরকারি ও বেসরকারি খাতের অনেক পরিষেবা এখন পর্যন্ত অরক্ষিত। সেগুলো যে কোনো মুহূর্তে সাইবার অপরাধীদের হামলার সহজ নিশানা হতে পারে। দুর্বল পরিকাঠামোর কারণে সংবেদনশীল তথ্য সাইবার দুর্বৃত্তদের হাতে গেলে তা রাষ্ট্র, প্রতিষ্ঠান ও ব্যক্তির জন্য বড় ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। ফলে ডিজিটাল রূপান্তরের সঙ্গে সঙ্গে সমানভাবেই সাইবার নিরাপত্তা নিশ্চিতে সক্ষমতা অর্জনের বিকল্প নেই। অন্যথায় 2016 সালের পুনরাবৃত্তি ঘটতেও খুব একটা দেরি হবে না।